নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প অকাল কুষ্মণ্ড। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প অকাল কুষ্মণ্ড। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই কুশল, কুশল, ছাদে গিয়ে আমার কাপড়গুলো তুলে আনো না একটু। বৌদি, কাজ করছিলাম। বাহ, আমার কথা শোনার কোনো দরকার পড়ে না তোমার, তাই না? বৌদি, এমন কেন বলছো? আমি তো তোমার কথা শুনি। যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি ছাদে। বলছি, তোমার মা? হ্যাঁ, তুমি থাকতে আমার মাকে কেন বলবো তুলে নিয়ে আসতে? আচ্ছা লোকটা তুমি, যাও। একই বসে বসে খাবে, কাল কুষ্মণ্ড কোথাকার। ঝাঁঝি খেলো বৌদির কাছে কুশল। নিজের হাতের কাজটা ফেলে তার পাত বলে একটা বাজে গালাগালি দিয়ে ওপরে উঠতে শুরু করলো সে। ওপরে উঠতেই সবার আগে দড়িতে যেটা মেলা সেটা বৌদির ব্রা এবং প্যান্টিটা। অন্তর্বাস এমনিতে ও তুলতে চায় না, কিন্তু বৌদি যেভাবে ওকে নাকানি চোবানি খেয়ে চাকরের মতো খাটায়, তাতে বেকার বসে থাকা কুশলের কিছু করার থাকে না। বৌদির মা ছাদের রোদ পোয়াচ্ছে, বাবাও রয়েছে সেখানে বসে, গল্প হচ্ছে হয়তো। হে কি, ছি 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 ছি, নরহরিদা, আমার বড় মেয়েটাকে আপনার বাড়িতে বিশ্বাস করে দিয়েছিলুম। আপনার ছোট ছেলে কিনা আমার মেয়ের অন্তর্বাস তুলছে। ছি, গন্ধ শুকছিল। এগুলো আপনি কি বলছেন মামিমা? আমি এসব, চুপ কর বেয়াদব ছেলে, কাজ নেই কম্ম নেই, সারাদিন ঘরে বসে থাকে। ছি, রাখো ওগুলো, আমি তুলে নিয়ে যাব। ওগুলো তো ওরই কাজ, জামা কাপড়টা তো আমার ছোট ছেলেই তোলে। বাহ, আপনি আপনার ছোট ছেলের দোষ দেখবেন কোথায়? কোথায় ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দেবেন তা নয়, আপনি সাইকারি কাটছেন। ছি, এই আপনার শিক্ষে। সাধে আমার মেয়েটা বাপের বাড়ি গিয়ে কান্নাকাটি করে না। আপনাকে তো বলছি কবে থেকেই, ওকে আলাদা করে দিন, ওর মতো বুঝে নিক। আসলে আমার বউটা চলে যাওয়ার পর আমার কিছু মনে থাকে না, আর আমার শেষ ইচ্ছে ওরা একসাথেই। আপনার শেষ ইচ্ছে কি সেটা জেনে আমার দরকার নেই। আমি দেখবো আমার মেয়ে কোথায় ভালো থাকে, সুস্থ থাকে, বুঝেছেন? আজ রাতে আমার ট্রেনের টিকিট কাটা আছে, তাই নেহাত বাবু এসে আমাকে নিয়ে যাবে সেই জন্য, না হলে আমার হরিদ্বার যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। দেখুন নরহরিদা, আমি ফিরে এসে যেন দেখতে পাই আমার মেয়ে জামাই আলাদা হয়ে গিয়েছে। আপনি রাখতে না পারেন, আমি রাখবো। সবকিছু আলাদা করে দিন। নরহরি বাবু আকাশের দিকে তাকিয়ে থাকে, আর কুশল ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে যে। অপরাধী বালকের মতো সে চুপচাপ হাফ প্যান্ট আর হাফ শার্টটা গায়ে দিয়ে হাতে কতগুলো জামা কাপড়ের বান্ডিল নিয়ে চুপচাপ দাঁড়িয়ে। ও নরহরিদা, নরহরিদা, ও নরহরিদা। হ্যাঁ, আমায় ডাকছো রতন? হ্যাঁ, কোন দিকে যাচ্ছ? বাজারে। তুমি বাজারে যাচ্ছ না বাড়ি মুখে যাচ্ছ? রাস্তা ভুল করো কেন এত? তা বলি, তোমার একার বাজার করতে বেরোনোর দরকারটা কি? বাড়িতে ছেলেপুলে তো আছে, ওদেরকেই তো বলতে পারো। বোঝোই তো রতন, বাড়িতে শুধু ঝামেলা ঝঞ্ঝাট। এই বুড়ো মানুষটাকে নিয়ে কেউ যে পেরে ওঠে না, তা তো বুঝলুম,
তা ব্যাগ থেকে তো টপ টপ করে রক্ত পড়ছে রাস্তাতে। জ্যান্ত মাছ নিলে নাকি খান কতক মুরগি? ওই আর কি, লোকজন এসেছে বাড়িতে, একটু বাজার ঘাট করে তো খাওয়াতে হয় তাই। তা তুমি তো বাড়ি মুখো যাচ্ছ, বাজার মুখো তো দেখছি নে। তা বলি, ফিরলে আর ফিরে গলির মোড়ে এসে রাস্তা ভুল করলে বুঝি? খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকেন নরহরিবাবু। দু হাতে দুটো ব্যাগ, একটাতে আনাজপাতি হয়তো, আর একটাতে মাছ অথবা মাংস। সবে ওই কাটিয়ে নিয়ে এসছেন বলে রক্ত পড়ছে। রতন পান দোকানদার, ওর পাশে চায়ের দোকানটা এখনো খোলেনি। রতনের ছোট ভাই পাঁচুর। এত সকাল সকাল মোড়ের মাথায় বাজার বসেছে? শীতের সকাল, সবারই শীত করে। মোড়ের মাথায় বাজারটা ওই 6টার বদলে 7টা, 7:30 থেকে বসে, কিন্তু এখন তো 5:30 বাজে। এত সকাল সকাল বাজার করে কোথা থেকে নিয়ে এলেন নরহরিবাবু? যদিও কথাটার খুব একটা গুরুত্ব দিলেন না রতনবাবু। উনি দোকানে বসে গান গাইছেন। সারা রাত দোকান খোলা থাকে ওনার। ভাই রাতে চায়ের দোকানে বসতে পারে না, তাই রাতটা উনিই চালান। এই তো সকাল 8টার সময় ভাই দোকানে এসে বসলে উনি গিয়ে বিশ্রাম নেবেন। কুয়াশা আচ্ছন্ন চারিদিক, দেখা যাচ্ছে না দূরের কিছু। আজ ঠান্ডাটাও বড্ড বেশি পড়েছে। নরহরিবাবু এবার বাড়ির দিকে ঘুরলেন। এতক্ষণ বাড়ির দিক থেকেই আসছিলেন তিনি। ও নরহরিদা, তা এবার আর ভুল হবে না তো? না হে রতন, তুমি যখন বললে তখন আর ভুল কি করে হয়। তা বলি, তোমার বাড়ি লোকজন এলো কখন? এসেছে গতকাল রাতে। রাতে তো আর তেমন কিছু খাবারের জোগাড় যন্ত্র করতে পারিনি, তাই বৌমা বলল সকাল সকাল একটু বাজার করে নিয়ে আসতে। এই কারণেই। বাহ, এই কারণেই বললো। আর এই ভোরবেলা গায়ে একটা চাদর পর্যন্ত দাওনি। তা বলি, শরীর খারাপ করবে তো নাকি? এই বলে রতন নিজের গায়ের চাদরটা খুলে নরহরিবাবুর গায়ে জড়িয়ে দিলেন। উনি বললেন, আসছি। হ্যাঁ আচ্ছা, সাবধানে যেও কিন্তু। নরহরিবাবু বাজারের থলে দুটো হাতে নিয়ে এগিয়ে চললেন ওনার বাড়ির দিকে। রতন বেশ খানিকক্ষণ দোকানে বসল। রাস্তার মোড়ের মাথায় পড়ে থাকা ওই রক্তের ছিটেগুলো দেখে গাটা গুলিয়ে উঠল ওর। বাবারে, ভোরবেলা কোন প্রাণী হত্যা করে নিয়ে গেল লোকটা কি জানি। এত বয়স হয়েছে, তাও ওই বাজ বিচার গেল না। ইস, কতগুলো কুকুর এসে সেই রক্তের ফোঁটা চাটছে। রতনের মনে হলো রক্তের বিন্দুগুলো একটু বেশি ঘন আর গাঢ় লাল রঙের। মাছ অথবা মাংস যখন কেনা হয়, ওই মাংসটা কিনে আগে তো ওরা ধুইয়ে নেয়, তারপরে মানুষকে জিজ্ঞেস করে পিস করে, ছোট করবে না মাঝারি করবে না বড়। কেউ আবার লেগ পিস দিতে পছন্দ করে, কেউ আবার ব্রেস্টের সাইড। আর মাছের তো এইরকম টাটকা রক্ত জ্যান্ত মাছ ছাড়া সম্ভব না, কিন্তু মাছ আলারাও তো ওই আঁশ ফাঁস ছাড়িয়ে কানকোটা ফেলে মাঝে মধ্যে একটু ধুয়ে পরিষ্কার করে নেয়। এত রক্ত আর বড্ড আষ্টে গন্ধ। মোড়ের মাথায় গলিটা বেশ সরু, কাজেই যত গন্ধ রতনের নাকে এসে লাগে। সে নিজে দোকান থেকে উঠে পড়ে, বাড়ির ভেতর প্রবেশ করে। রতনের একতলা বাড়ি, দুই ভাইয়ের দুই দিকে প্লট আলাদা করা। মাঝখান দিয়ে সিঁড়ি উঠে গেছে। ওই সিঁড়ি দিয়ে উঠে ছাদের ওপর ওঠে রতন। ওইখান থেকে একটা ভাঙা বালতি নিয়ে আসে। তারপরে বাড়ির একেবারে নিচতলায় একটা টিউবওয়েল আছে, আর পায়খানা বাথরুমও আছে আলাদা। আত্মীয় স্বজন এলে তারা এগুলো ব্যবহার করেন। এছাড়া দুই ভাইয়েরই বেডরুমের ভেতরে অ্যাটাচ বাথরুম রয়েছে। ঘরগুলো খুব একটা বড় না হলেও 3টে করে ঘর দুই ভাইয়ের। বাপ মরার আগে দুই ভাইকেই সমান ভাগে ভাগ করে দিয়েছেন সম্পত্তি।
আর রাস্তার মোড়ের পাশে দোকানের দরুন ভালোই চলে ওদের দোকান। যদিও রতনের বউ এবং পচার বউ দুইজনেই বাড়িতে সায়া সেলাইয়ের কাজ করে। সন্তানাদি আছে, দুইজনেরই দুটি করে ছেলে, আর সন্তানাদি নেবার কোনো ইচ্ছে নেই। সকলেই বাইরে পড়াশোনা করে। ছিমছাম সংসার রতনের। ছাদের ওপর উঠলেই নরহরি বাবুর দোতলার ঘরটা স্পষ্ট দেখা যায়। বেশি না, এই হয়তো কয়েক গজ দূরত্বেই। যদিও ঘন কুয়াশায় খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবুও রতন দেখল নরহরি বাবুর হাতে বাজারের থলেটা তখনও ধরা। যতদূর রতন জানে, ওনার রান্নাঘর নিচের তলায়, আর রান্নাঘরের পাশের ঘরটাতেই ওনার বর্তমানে ঠাঁই হয়েছে। ওপরে দুই ছেলে থাকে, বড় ছেলে মেজ ছেলের ঘর আলাদা। বড় ছেলেকে বিয়ে দিয়েছেন, মাস 6 হলো। মেজ ছেলে পড়াশোনা করছে। ছোট ছেলেটা বাউন্ডুলে, সারাদিন বাইরেই থাকে, মদ খায়, জুয়া খেলে, আর ওকে নিয়েই যত রাজ্যের চিন্তা নরহরি বাবুর। কিছুদিন আগেও রতনের চায়ের দোকানে বসে ছোট ছেলেটাকে নিয়ে অনেক গালমন্দ করেছেন। এও বলেছেন, বুঝলে রতন, পুরো বয়সে ভীমরতি ধরেছিল বলেই আমি ছোট ছেলের জন্ম দিয়েছিলাম, না হলে তোমার বৌদি কত করে বারণ করলে, বললে আর দরকার নেই। আমি বললাম যদি একটা মেয়ে হয়। সেই আশায় এমন একটা বাউন্ডুলের ছেলে হলো রতন, আমার বংশের কালি। অমন করে কেন বলছো নরহরিদা? তোমার বড় ছেলে মেজ ছেলেও তো খুব একটা সূচাকের নয়। তুমি পারো না, তাদের তো এখন কর্তব্য ছোট ভাইকে দেখাশোনা করা। হাসালে রতন, হাসালে। ওদের কাছে ওদের ছোট ভাই বাড়ির কাজের লোকের সমান। যাবতীয় যা কিছু করানো হয় তাকে দিয়ে। এই বৌমাটাকে আনার পর তো ছোট ছেলে আমার কাজের লোকই হয়ে গিয়েছে। সমস্ত কিছু ওকে দিয়ে করায়। বাপ হয়ে আমি সহ্য করি কি করে বলো? মাঝখানে পড়াশোনা থামিয়ে দিয়ে ছেলে কাজ করতে শুরু করলো। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে রাজমিস্ত্রি কাজও করেছে বেশ কদিন, ভালোই চলছিল। কিন্তু মাঝপথে এই জুয়া খেলা আর মদের নেশায় ছেলেটা একেবারে শেষ হয়ে গেল আমার। রতন ভ্রুকুটি করে ভালো করে দেখার চেষ্টা করে। এদিকে তার বালতিও ভরতে হবে এবং রাস্তার মধ্যে জলের ছিটেও দিতে হবে। রক্ত পড়ে থাকলে কাস্টমাররা আসবে না। স্বাভাবিক, সবারই সূচি অসুচির একটা স্বভাব থাকে। রতনের একবার মনে হলো চিৎকার করে নরহরি বাবুকে ডাকে, কিন্তু না, রক্ত পড়া সেই ব্যাগটা এখনো ওনার হাতে ধরা। উনি এই মুহূর্তে ওনার বড় ছেলের ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছেন। দরজার কপাট খোলা, ঘরের ভেতরে আলো জ্বলছে না। রাস্তামুখী জানালাটা ভেতর দিক থেকে বোধহয় বন্ধ। দরজাটা এবার ভেজিয়ে দিয়ে নরহরি বাবু বেরিয়ে এলেন। তবে ওনার ব্যাগের থেকে কিন্তু রক্তের ছিটে পড়া তখনও বন্ধ হয়নি। অত দূর থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপরে বোধহয় নিচে নেমে গেলেন। রতন মনে মনে ভাবে, হয়তো বড় বৌমাকে ডাকলেন। সে যাক, যাচার পরিবারের ব্যাপার, আমার তাতে নাক গলিয়ে কি লাভ। বালতি নিয়ে নেমে টিউবওয়েলের জল চিপে বালতিতে ভরে রাস্তাটা ভালো করে পরিষ্কার করে রতন। ঘড়ির কাঁটায় তখন 6:10-15 মতো হবে। এমন সময় ওই মোড়ের মাথায় পুলিশকে দেখা যায়। তারা ভোট কম্বল গায়ে দিয়ে বেরিয়েছেন, খোঁজ করছেন কারো। দেখতে দেখতে রতনের সামনে আসতেই, নমস্কার, বলছি একে চেনেন? ছবি দেখে রতন অবাক। হ্যাঁ, এ তো আমাদের পাড়ার কুশল, নরহরি বাবুর ছোট ছেলে। হ্যাঁ, বাড়িটা কোথায় বলতে পারেন? কি হয়েছে স্যার? মার্ডার হয়েছে, মার্ডার। মার্ডার? হ্যাঁ, এই ছেলেটা ওর বড়দা, বড় বৌদি আর মেজদাকে মার্ডার করেছে। তার প্রমাণ আছে আমাদের কাছে। বাড়িটা একটু দেখিয়ে দিলে আমাদের সুবিধা হয়। যদিও মার্ডার করে সে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছে। রতন থ হয়ে যায়।
একেবারে পাশাপাশি কাছাকাছি বাড়ি হওয়া সত্ত্বেও রতনের কানে ব্যাপারটা গেল না। নরহরিবাবুর সাথে সকালেও কথা হলো, উনি বললেন রাতে অতিথিরা এসেছে। স্যার, ওই যে ওই বাড়িটা। রতন বাড়ি দেখিয়ে দেয়। অফিসার পেছন ঘুরে একটু তাকায়, বলে, আপনি সকাল সকাল রাস্তা ঝাড় দিচ্ছেন কেন? কথাটা রতন চেপে যায়, যদি ও নিজে ফেঁসে যায় এবার। নরহরিবাবুর ব্যাগের ওই রক্ত ঝাড় দিয়ে এতক্ষণে সাফা করে দিয়েছে সে। সেই কথা জানতে পারলে ঢোক গিলে রতন বলে, আসলে ওই দোকানের সামনে ময়লা পড়ে থাকলে কাস্টমার আসে না তো, তাই আর কি একটু সামনেটা পরিষ্কার করে রাখি। এটা কার দোকান? এটা আমার ভাইয়ের দোকান স্যার। ও রাতটা ও চালাতে পারে না, আমি রাত জেগেই কাজ করি। গতকাল রাতেও আপনি জেগেছিলেন? হ্যাঁ, আমি জেগেছিলাম। ওই 1টা-1:30 নাগাদ চোখটা একটু লেগে এসেছিল, তারপরে আবার উঠে পড়েছি। ওই রাতেও তো অনেক গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে, অনেকেই আছে চা কফি এগুলো খায়। আর শীতের দিন বুঝতেই পাচ্ছেন, অনেকের আবার পানের নেশাও থাকে, তাই। আচ্ছা আচ্ছা, শুনুন, আপনি তো ওনার খুব একটা দূরত্বের বাড়ির লোক নন, কাছাকাছি। এই পাড়ায় নরহরি বাবু সম্পর্কে আপনি ঠিক কি জানেন? নরহরি বাবু বেজায় ভালো লোক, ওনার কোনো খারাপ রেকর্ড নেই। মানে বউটা মরেছে বছরখানেক হলো, তা বউ মরার মাস 6 মাথায় বড় ছেলেকে উনি বিয়ে দেন। কেন? কিসব নিয়ম টিয়ম আছে না? 1 বছরের মধ্যে শুভ কাজ করতে নেই? তাহা বলতে পারবো না স্যার, তবে বাড়িতে মেয়ে মানুষ না থাকলে কাজে কর্মে বেটা ছেলেরা পেরে ওঠে না, এও ঠিক। বৌমা আসার পর সবই ঠিকঠাক ছিল, কিন্তু কুশলকে নিয়ে নরহরি বাবুর বাড়িতে সবসময় একটা অশান্তি লেগেই থাকতো। কিরকম? ছেলেটা বাউন্ডুলে ঘুরে বেড়ায়, কাজে কর্মে মন নেই। মেজো ভাইটা পড়াশোনা করছে, ছোট ভাই মাধ্যমিক দিয়ে আর পড়েনি। বড় ভাইয়ের ব্যবসা। বড় বউটাও লক্ষ্মীমন্ত, খারাপ নয়। তবে তবে কি তবে ওই নরহরি বাবুর বয়স হয়েছে তো, ওনাকে এখনো পর্যন্ত সংসারের যাবতীয়টা করতে হতো। মানে ছেলেরা থাকতেও বাপকেই বাজারে যাওয়া, লোন দিতে যাওয়া, তারপরে গ্যাসের দোকানে যাওয়া, সবটাই উনি নিজেই করতেন। ইলেকট্রিক বিল জমা দেওয়া। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনার সাথে পরে কথা বলতে হবে, হ্যাঁ? আর প্রয়োজন আপনাকে ডাকতেও পারি, কেমন? ঢোক গেলে রতন ভাবে, যা, উপকার করতে গিয়ে আবার অপকার হয়ে যাবে না তো? পাল্টা কেস খেয়ে যাবে না তো সে? এসব থানা পুলিশের চক্করে পড়া মানে বিরাট একটা ভয়ের ব্যাপার। থেকে কি হয়ে যাবে কেঁচে খুঁড়তে কেউটে, তখন তখন কি হবে? বেলা বাড়ার সাথে সাথে পাড়ার লোকের ভিড় বাড়তে থাকে। কুয়াশাটাও যেন কোথা দিয়ে কেটে গিয়েছে। রতন ইন্সপেক্টরের পেছন পেছন গিয়েছিল। নরহরি বাবুর বাড়িটা বিরাট বড় পাঁচিল দিয়ে ঘেরা, যদিও পাঁচিলের বাইরের ওই গেট ভেতর থেকে বন্ধ ছিল না। ধাক্কা দিতেই ক্যাঁচ একটা শব্দ করে খুলে যায়। পুলিশ ঢোকে, তার সাথে অনেকগুলো কনস্টেবল ঢোকে। পেছন পেছন রতনও ঢোকে, তবে হাতে তার বালতিটা তখনও ছিল। এদিকে দোকান খোলা। আসলে শরীরের মধ্যে প্রবল উত্তেজনা জেগে গেছে তো। অ্যাকচুয়ালি নরহরি বাবুর বাড়ি কি হলো এটা তাকে জানতে হবে। দরজা খানিকক্ষণ কলিং বেল চেপার পর নরহরি বাবু নিজেই দরজা খুললেন। পুলিশ থেকে প্রথমত ঘাবড়ে গিয়েছিলেন একটু, তারপরে বললেন, আপনারা? হ্যাঁ, আপনার ছেলে কুশল মার্ডার করেছে। মার্ডার করেছে? হ্যাঁ, আপনার বড় ছেলে, বড় বৌমা আর মেজো ছেলেকে। যদিও মার্ডারের পরে সে নিজেও আত্মহত্যা করার জন্য রেল লাইনে গলা দিতে গিয়েছিল। আমাদের পাহারাদার, যারা পাড়া পাহারা দেয়, ওই আপনার পাশের পাড়া, তারাই আমাদেরকে খবর দেয়, আর সেই বেসেই আমরা এখানে এসেছি। তা আপনার বড় ছেলে, বড় বৌমার ঘরটা আর মেজো ছেলের ঘরটা যদি একটু দেখিয়ে দেন। নরহরিবাবু এমন করে তাকালেন যেন কিছুই জানেন না। বললেন, আমার ছোট ছেলে কালকে সারা রাত বাড়ি আসেনি, ওর জন্যেই আমার যত অসুখ। আমি অনেক রাত অবধি জেগেছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছি। সে এখন কোথায়
সে এখন হাসপাতালে ভর্তি। আমাদের কাছে সব স্বীকার করেছে। তবে বিষয়টা তো মার্ডারের, আর আততায়ী নিজেই আমাদের সঙ্গেই রয়েছে। কিন্তু বডিগুলো উদ্ধার করতে হবে। আপনি টের পাননি গতকাল রাতে আপনার ছেলে বাড়িতে ওই পেছনের গলি দিয়ে ঢুকে দোতলায় উঠে ব্যাপারটা যে করেছে? আপনাদের কোথাও ভুল হচ্ছে। ভুল হচ্ছে মানে? ভুল হবে কি? আপনার ছোট ছেলে নিজে স্বীকার করেছে সে মার্ডার করেছে। এরপরেও হতেই পারে না। এই, এদিকে আয় তো। একজন কনস্টেবলকে ডাকলেন তিনি। কনস্টেবল পলাশ, অল্প বয়সী ছেলে, আর সব থেকে বড় কথা অল্পতেই ভয় পেয়ে যায়। কি বলছে উনি? কি বলছে এগুলো? এই দেখ পলাশ, একে সরা। এসব বুড়ো ধুড়ো লোকের সাথে আমি এমনি তর্কে জড়াতে চাই না। বয়োজ্যেষ্ঠ মানুষ, কি থেকে কি বলে দেবো। রতন পেছন থেকে বলে, উনি একটু ভুলো মনের স্যার, ভুলে যান। না না, আমার ছোট ছেলে তো আমার সাথেই ঘুমোচ্ছে। আসুন, দেখবেন, আসুন। নরহরি বাবুর কথা শুনে আকাশ থেকে পড়ে পুলিশ, এমনকি নিজে রতনও। বলে কি বুড়োটা? নরহরি বাবুর বেডরুমের দিকে ঢোকে ওরা। গায়ে মোটা লেপ জড়িয়ে রীতিমতো আরামসে ঘুমোচ্ছে কুশল। চোখে মুখে এতটুকু ক্লান্তির ছাপ নেই তার। এইবার ইন্সপেক্টর গেলেন আরও খোঁজে। মশকরা হচ্ছে আমার সাথে? কাকে না কাকে শুইয়ে দিয়ে আপনি আমার সঙ্গে ইয়ার্কি মারছেন? আমি কেন ইয়ার্কি মারবো? এটাই তো আমার ছেলে। কুশল, এ কুশল, ওর দেখি। ছেলেকে ডাকলেন। ছেলেও আর মোড় ভেঙে উঠল। কি হয়েছে বাবা? চোখে একটা পাওয়ারের চশমা পড়লো, তারপরে বলল, সকাল সকাল পুলিশ কেন? কি হয়েছে? কি হয়েছে স্যার? কি হয়েছে এবার তো আমার নিজের চুল নিজের ছিঁড়তে ইচ্ছে করছে। পলাশ, হাসপাতালে ফোন করো তো। হাসপাতালে ফোন করার পর জানা গেল সেই ব্যক্তি এখনো হাসপাতালের বেডেই শোয়া। তার শরীরে অসংখ্য আঘাতের ছাপ স্পষ্ট। স্যার, একটা ভুল হয়ে গেছে। ভুল হয়েছে মানে? মানে যে আমাদের কথাগুলো বলেছে সে নাকি অসম্ভব নেশাখোর আর গাঁজাখোর, আর মিথ্যে কথা বলা তার নাকি একটা ধর্ম। এসব কি? আমি কি পুলিশে চাকরি করতে এসেছি, না গল্প ফাঁদাতে এসেছি? হ্যাঁ, একজন সজ্জন ব্যক্তিকে এইভাবে অপমান করার মানেটা কি জানো? এবার যদি উনি আমার নামে পাল্টা কেস ঠুকে দেন। বললেন ইন্সপেক্টর। দেখুন স্যার, আমি আরো একবার আসতে পারি আপনাদের কাছে। যাকে ধরা হয়েছে তাকে একবার জিজ্ঞাসাবাদ করে দেখি, তারপর মাফ করবেন। ইন্সপেক্টর বেরিয়ে যায়। পাড়ার লোকজনও বলা বলি শুরু করেছে, এ পুলিশগুলোর খেয়ে দেয় আর কাজ নেই, কি নাকি খবর পেয়ে চলে এসেছে। বুঝতে পারছো না, আজকাল আমদানি ইনকাম কম, যে সব দিকে বড্ড বেশি করাপশন, বুঝলে? কানে যায় যতীন বাবুর, মানে পুলিশ অফিসারের। একটু অসহ্য লাগলেও গাড়িতে উঠে বসেন তিনি। রতনের দোকান পেরিয়ে অনেকটা ভেতরে ওনার গাড়ি দাঁড় করানো হয়েছিল। রতনও হাঁপ ছেড়ে ফিরে আসে। নরহরিবাবু দরজা বন্ধ করে দিয়েছেন ভেতর থেকে। উনি রতনের সাথেও খুব একটা কথাবার্তা বলেননি, কিন্তু রতনের মনের ভেতরটা কেমন যেন খচখচ করে। পুলিশ ফিরে যান হাসপাতালে। যাকে ধরা হয়েছে তার কাছ থেকে সমস্ত ইনফরমেশন বার করার পর জানা যায় সে নাকি নরহরিবাবুর আশেপাশের বাড়িতেই থাকে। মাল খায়, নেশা করে, কুশলের সঙ্গেই থাকে। কুশল নাকি গতকাল রাতে বারবার বলছিল রাগের চোটে বড় বৌদি আর বড় দাকে খুন করবে, এমনকি মেজ দাকেও। ওর আর ভালো লাগে না, বাবার ওপরে অত্যাচার করে ওরা। ছোট ভাই কাজে কর্মে নিষ্কর্মা বলে ভাইয়েরা যাচ্ছে তাই করে অপমান করে। এইসব সহ্য করতে না পেরে কুশল মাল খেতে খেতেই গল্প করেছিল। নেশার ঘরে এমনই উদ্বাস্তুর মতো হাল হয়েছিল তার যে ঘরে ফেরার ক্ষমতা ছিল না। শেষ পর্যন্ত নরহরিবাবুর বাড়ির কাছেই ঘোরাঘুরি করতে হয়েছিল তাকে। অর্থাৎ কুশলকে পৌঁছে দেবার পর নিজেই বাড়ির ঠিকানা হারিয়ে ফেলেছিল সে। পুলিশ এসে দুঘা থাপ্পড় লাগায়, তারপর ছেড়ে দেয়। নরহরিবাবুর বাড়িতে বিকেলবেলা আসে পুলিশ। নরহরিবাবু বসে রয়েছেন, ওনার ছোট ছেলে কুশলও পাশে বসা। চা খাচ্ছেন ওনারা।
এমন সময় পুলিশকে আসতে দেখে রীতিমতো ভড়কে গেলেন কুশল। কি ব্যাপার, আপনারা আবার এসেছেন? আপনারা তো ভুল প্রমাণ করতে আসছেন বারবার। দেখুন, আসলে ভুল তো মানুষ মাত্রই হয়, আমরা আসলে বুঝতে পারিনি আপনারই সাগরেদ, কি বেশ নামটা সজল, ওই আসলে সব বলছিল। আপনি নাকি রাগের চোটে কালকে মদের নেশায় এসব বলেছেন, আর ও সত্যি সত্যি ভেবে নিয়ে ব্যাস আর কি সারা রাত আপনার বাড়ির ধারে গুড়গুড় করে শেষ পর্যন্ত নিজের বাড়ির ঠিকানা ভুলে রেল লাইনে গিয়েছিল গলা দিতে। নিজের মধ্যেই ভেবে নিয়েছিল আপনাকে। বলুন তো কিরম মস্তিষ্কে অসুবিধে, এতে পুলিশের কাজেরও যে কত অসুবিধে হয় আপনারা এখন যান। বাবার শরীরটা খুব একটা ভালো না, আমরা ডাক্তারের কাছে যাব। ডাক্তার দেখাতে যাবেন? কোথায়? সে জেনে আপনাদের কি লাভ? আমার নামে তো কোনো কেস হয়নি, আমার বাবার নামেও না। সুতরাং আমাদের নিজেদের ব্যাপারে আপনারা দয়া করে নাক গলাতে আসবেন না। যতীনবাবুও কিচ্ছু বলতে পারেন না। তাই তো, ভুল তো ওনারই হয়েছে। শুধু এটুকু বললেন, আপনারা দুইজন চা খাচ্ছেন, বাদবাকি সদস্যরা কোথায়? ওই পানের দোকানদার রতনবাবু বলছিলেন আপনার দাদা, বড়দা, বড় বৌদি, মেজদা এরা আছে, তাই হ্যাঁ বিয়ে বাড়ি গেছে। ও আচ্ছা আচ্ছা, তা আপনারা যাননি? আচ্ছা লোক তো আপনি। বলছি, বিয়ে বাড়িতে গেলে বাড়ি ফাঁকা হয়ে যাবে না? আর ফাঁকা বাড়িতে বাবাকে একা রেখে যাওয়া যায়? কথায় কথায় ভুলে যান, নিজের কাজ নিজে করতে পারেন না। আমি তো না দেখাশোনা করি। কুশল বেশ হাট্টাকট্টা যুবক, চোখে চশমা, মুখে দাড়ি, উচ্চতায় 5 ফুট 6-7 ইঞ্চির কাছাকাছি, একটু নাদুস নুদুস গড়নের চেহারা। বাবার মুখের দিকে তাকিয়ে সমস্ত কথাগুলো সে বলল। দেখে যেন মনে হচ্ছে বাবার শিখিয়ে দেওয়া বুলি আওড়াচ্ছে বারবার। ইন্সপেক্টর আর কথা বললেন না, চুপচাপ বেরিয়ে গেলেন গাড়ি নিয়ে। সেই মুহূর্তে রতন ঢুকলো ওদের বাড়ি। আরে কুশল যে, সকাল সকাল আমার তো সে কি মন খারাপ। পুলিশ এসে খোঁজ করছে, বলে কিনা মার্ডার হয়েছে পাড়ায়। ছিটি ছিটি ছি, কি বিশ্রী একটা ব্যাপার রটে গিয়েছিল বলতো। তা বলি, তোর বড়দা কোথায়, বড় বৌদি, তোর মেজদা এরা? বললাম তো বিয়ে বাড়ি গেছে। বিয়ে বাড়ি? গতকালকেও তো তোদের বাড়িতে সব লোক ছিল, দোতলার ঘরে আলো জ্বলছিল। তো বড়দা বড় বৌদিকে আমি রীতিমতো দেখেছি, বোধহয় কোনো একটা কথা নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। আর সকালবেলা তোর বাবা আমার দোকানের পাশ দিয়ে আসতে গিয়ে বলল বাড়িতে লোকজন এসেছে, এক গাদা মাছ মাংস কিনে নিয়ে এসেছিল ব্যাগের মধ্যে। তা রতন কথাটা বলে নিজেই চুপ হয়ে যায়। ওর চোখের দিকে তাকিয়ে রয়েছে নরহরি বাবু আর কুশল। কুশল বলে, রতনকা, বাবার শরীরটা ভালো না, তোমরা তো সবটাই জানো। আমি এখন বেরোবো। দাদা, বৌদি, মেজদা এরা সবাই বিয়ে বাড়ি গেছে। ওই তো আমার পিসির মেয়ের বিয়ে। পৌষ মাসে বিয়ে হচ্ছে রে বাবা? ওই হ্যাঁ, ওই জানো না শাস্ত্র মতে যেগুলো নাকি অতিরিক্ত বিয়ে সেগুলো হয়। তো এখনই বুঝি পেট বাঁধিয়ে বসে আছে এত তাড়াতাড়ি? যত বাজে কথা তোমাদের মুখে। ওইসব ছেলে কি বিয়ে হতে পারে না? কেন, কেউ অসুস্থ হতে পারে না? ভুল হয়ে গেছে বাবা, আমি আসি। রতন বেরিয়ে আসে, কিন্তু হাতে ওর ফোনটা, যেখানে ইন্সপেক্টর যতীনের নাম্বারটা কল করা। যতীন সবটা শোনে। রতনের সন্দেহ হয়েছিল। ইন্সপেক্টর যখন গাড়িতে করে যাচ্ছেন তখন রতন সকালের পুরো ঘটনাটা তাকে জানায়। স্যার, একটা কথা ছিল আপনার সাথে। আমি জানি না আপনি আমাকে শাস্তি দেবেন কিনা, তবুও কথাটা আমার বলা দরকার। কি বলুন তো? স্যার, আমার সকাল সকাল দোকান খুলে বসা অভ্যেস, রাত জাগাও অভ্যেস। গতকাল আমি সারা রাতে জেগেছি স্যার, বিশ্বাস করুন। হতে পারে 1:30-2 নাগাদ আমার মিনিট 5-7 জন্য হয়তো চোখটা লেগে এসেছিল, তারপরে আমি আবার উঠে পড়েছি, কারণ আমার অ্যালার্ম দেওয়া থাকে। এইবার ভোরবেলা দেখি একটা অদ্ভুত কাণ্ড। মোড়ের মাথার বাজার তখনও বসে না, কিন্তু নরহরিবাবু 7 সকালে বাজার করে ফিরছেন। ব্যাগের মধ্যে থেকে রক্ত চুইয়ে পড়ছে। রক্ত কিরকম গাঢ় লাল আর বেশ ঘন। আমি প্রথমটাই ভেবেছিলাম জ্যান্ত মাছ বা মাংস টাংস হবে। নরহরিবাবু বাড়ি চলে গেলেন। রাস্তার মধ্যে রক্তে ছিটে পড়েছিল। আমার তো দোকান, এই চালিয়ে আমার সংসার। 2 ছেলে বাইরে পড়াশোনা করে, সবই তো বোঝেন। দোকান মানে লক্ষ্মী।
সেই লক্ষ্মী ধরে রাখার জন্য আমি দোকানের সামনে পড়ে থাকা ওই রক্তের ছিটে ধোবার জন্য বালতি করে জল নিয়ে এসে এখানে ঢালি, তখনই আপনারা আসেন। ইস, আপনি একটা অনেক বড় প্রমাণ লোপাট করে ফেলেছেন রতনবাবু নিজের অজান্তে। এই জন্য আমার কি কোনো না না এখানে আপনাকে কি করে ফাঁসাবো আমি, আর আপনার প্রতি কোনো কেসও হবে না, কারণ আপনি রাত সাক্ষী দিচ্ছেন। যদি কোনো কেস হয়েও যায় ওদের বিরুদ্ধে, আপনাকে তো অবশ্যই সাক্ষ্য দিতে হবে, আর এই কথাগুলোই কিন্তু কোর্টে দাঁড়িয়ে সত্যি সত্যি স্বীকার করতে হবে আপনাকে। স্যার, নরহরিবাবু লোকটা কিন্তু খারাপ নয়, খুব ভালো, কিন্তু ওনার বউ মরার পর থেকে উনি ভুলো মন হয়ে গিয়েছিলেন। না হলে 1 বছর না হতে কেউ ছেলের বিয়ে দেয়? যদিও কখনো উনি স্বীকার করেন না সেই কথা, আমার কাছেও স্বীকার করেন না। ওনার ছোট ছেলেটা কুশল 1 নম্বরের লোফার। বড়দা বড় বৌদি সম্পর্কে আমি খোঁজ করেছিলাম স্যার, ওরা নাকি অতটা খারাপ নয় যতটা ওদেরকে বানানো হয়েছে। কাজকর্ম না করলে জোয়ান ছেলে কেউ বসে বসে খাওয়াতে চাইবে? আপনি বলুন। এখন তাহলে কি করা যায় স্যার? আমার মনে হচ্ছে ওদের ভেতরেই কোনো একটা কথা লুকানো আছে। সকালবেলা সেই নরহরিবাবুকে দরজা বন্ধ করে বেরিয়ে যেতে দেখেছি ওনার বড় ছেলের ঘর থেকে, মেজো ছেলের ঘরে ঢুকতেই দেখিনি। তারপর থেকে আমার সন্দেহটা একটু একটু করে গাঢ় হয়। আমি সারাদিন আজকে ছাদে ছিলাম, ওদের ঘর পাহারা দিচ্ছিলাম। আমার মন বলছিল ভেতরে কিছু একটা ঘটেছে স্যার। বউটা দিনে কতবার ছাদে ওঠে, জামা কাপড় মেলে, লেপ কম্বল রোদে শুকোতে দেয়, আজকে তার তার চিকিটা পর্যন্ত দেখতে পেলাম না। আপনি তাহলে পাশের বাড়ির বউদের দেখেন বুঝি? শুনে হেসে ফেলেছিলেন ইন্সপেক্টর যতীনবাবু। রতনও লজ্জায় মুখটা নত করে, বলে, কিছু না স্যার, ভুল ভাববেন না, আমার বউটাও আমাকে ছাদে ওঠায়। আমার বউয়ের আবার পায়ে বাতের রোগ তো, হাঁটুতে সিঁড়ি ভাঙতে পারে না, ওর জন্য আমিই জামা কাপড় ছাদে মেলি। ওই তখনই নরহরিবাবুর বড় বউটার সাথে ওই চোখে চোখে একটু কথা আর ইশারায় ভালো আছি মন্দ আছি এগুলো হয় আর কি। আজকে দেখিনি বলে আমার কেমন যেন হচ্ছে। বউটা ছাদে উঠবেই, শরীর খারাপ হোক বা না হোক, কারণ ও চুল শুকোতে ওঠে, রোজ স্নান করে। সেই বউটাকে যখন আজ দেখিনি, তখন ঠিক আছে, আপনি আমাদের সাথে থাকুন এবং যোগাযোগে থাকুন, দেখা যাক। রতন পানের দোকানের কাছেই বসে পাঁচুকেও ব্যাপারটা বলেছে। পাঁচু বলে, হ্যাঁ রে দাদা, সন্ধেবেলাতে এসেছিল কুশল আমার দোকানে চা খেতে, বিরাট রেগেছিল, মনে হচ্ছিল আমাকেই 2 ঘা ধরে দেবে। ব্যাপারটা কি বলতো, বুঝতে পারছি না। ওদের বাড়িতে যাওয়াটাও যায় না, ইয়া বড় পাঁচিল দিয়ে ঘেরা। তাছাড়া কোনো কারণ ছাড়া কি কারো বাড়িতে গিয়ে অমন করে হাঙ্গামা করা ঠিক হবে? সত্যি সত্যি যদি বিয়ে বাড়ি যায়, চুপ কর, পৌষ মাসে বিয়ে, আমি খুব ভালো করেই জানি নরহরিবাবু নিজের বড় বোনের সাথে কোনো সম্পর্ক নেই, আর সেই বোনের মেয়ের বিয়েতে উনি যাবে? হ্যাঁ, এত বছর এখানে দোকানদারি করছি, এত বছর এখানে রয়েছি, ওই লোককে আমি চিনি না? উনি নিজে একা থাকতে পছন্দ করে, সবকিছু একা একা ভোগ করবে, বোনটাকে এখানে আসতেই দেয় না। তবে হ্যাঁ, চরিত্রের দিক থেকে যদি বলিস, লোকটা কিন্তু খারাপ না, 3 ছেলেকেই সমান ভালোবাসা দিত। এখন কি হয়েছে সে তো বলতে পারবো না। বলতে বলতে একটা বড় গাড়ি এসে দাঁড়ায় নরহরিবাবুর বাড়ির সামনে। পুলিশ নয়, অন্য একটা গাড়ি। নরহরিবাবু এবং ওনার ছেলে গাড়িতে উঠছে। বুঝতে পারে রতন এইবারই বিষয়টা অন্যরকম হবে। ওদের সাথে বড় বড় ব্যাগ, বিরাট বড় বড় লাগেজ। যদি ডাক্তার দেখাতেই যাবে, কত দূরই বা যাবে? বিদেশ? আচ্ছা, তাতেও এতগুলো লাগেজ লাগে। আর ব্যাগগুলো কি, এক একটা যেন এক একটা বাক্সের সমান বড়। রতনের খটকা লাগে। ওরা ব্যাগগুলো রাস্তার ওপর দাঁড় করাতেই কুকুরগুলো ছুটে গিয়ে ব্যাগ শুঁকতে শুরু করে। আর সেইখানেই রতন আর পাঁচুর সন্দেহটা আরো বেশি হয়। আশেপাশের বেশ কয়েকজন লোক তখন দাঁড়িয়েছিল, কেউ চপের দোকানে চপ খাচ্ছে, কোনো কোনো চ্যাংড়া ছেলে পেলে আবার ঠাট্টাই আর কেউ করছে, কিন্তু প্রত্যেকেরই সন্দেহ নরহরি বাবুর দিকে। ওর ছেলে কুশলের স্বভাব একেবারেই ভালো না, খুন করে দিলেও কোনো ব্যাপার না, কিন্তু এখন যদি পালিয়ে যায়, কারণ নরহরি বাবুর বাপের সম্পত্তি প্রচুর, কোটি টাকার ওপরে নাকি জমি জায়গা ছিল, বেচে বর্তে অনেক টাকা হয়েছে ওদের। সেই টাকা নিয়ে বিদেশে চলে যাওয়াটা নরহরি বাবুর ছোট ছেলে কুশলের পক্ষে খুব একটা কঠিন কাজ নয়। পথের কাঁটা বলতে তো রয়েছে এই বড়দা বড় বৌদি আর মেজদা, এদেরকে সরিয়ে দিলেই ব্যাস কেল্লা ফতে। রতন ফোন করে,
যতীনবাবুকে ফোন করার সাথে সাথে উনি বলেন, পলাশ, এক্ষুনি গাড়ি বার কর। পলাশের গাড়ি করে যতীনবাবু রওনা দিয়েছেন, কিন্তু ততক্ষণে বাড়ির মেইন গেটে তালা পড়ে গেছে। ড্রাইভার সহ কুশল আর নরহরিবাবু ওই বিরাট বড় গাড়ির মধ্যে লাগেজপত্রগুলো তুলছে। রতন আর পাঁচু এসে পাশে দাঁড়িয়েছে। আছে আরো বেশ কয়েকজন লোক। ক্লাবের ছেলেপেলে বলছে, আরে বাবা কুশলদা, কোথায় চললে? তীর্থদর্শন করতে বুঝি? একেবারে মাসখানেকের নামে? তাতে তোর বাপের কি? আমি আমার বাপকে যাচ্ছি চিকিৎসা করাতে। এখানে না, বিদেশে। হো, বিদেশে যাচ্ছ? খরচাপাতি তোর বাপের কি দাদে? কুশলের কথাবার্তা এইরকমই চাঁচা ছোলা। বড় বউটা দুঃখ করেছিল একদিন রতনের কাছে। ওই ইশারায় ইশারায় বলতে চেয়েছিল, খুব ভালোবাসি গো, তাও কেমন যেন দূর দূর ছাই ছাই করে, আমার বোধহয় সহ্য করতে পারে না। তা নরহরিদা, বলে রতন, এই ব্যাগে কি? কুকুরটা ওই ব্যাগটাই শুঁকছে, আর খুব মনোযোগ সহকারে শুঁকছে। শুধু শুঁকছেই না, তার সাথে জিভটাও চাটছে। পশুরা রক্তের গন্ধ খুব আগে পায়। রতনের সন্দেহ হয় নরহরিবাবু পড়ি কি মরি করে ওই লাগেজটা ওপরে তুলতে চাইছেন। ক্লাবের ছেলেপেলেরা বলে, আমরা একটু সাহায্য করি। সঙ্গে সঙ্গে কুশল হাত উঁচু করে তাদের সাহায্য করতে বারণ করে। ঠিক তখনই পুলিশের জিপটা এসে থামে। কি হচ্ছে এখানে? কুশল বলে, আপনারা আপনারা আবার এসেছেন? আবার আমাদেরকে উত্তপ্ত করতে এসেছেন? দেখুন, ঠিক করে কথা বলুন কুশলবাবু। আপনার এই ব্যাগে কি আমরা দেখতে চাই? আপনার কাছে আমার প্রতি কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট আছে? কোন যুক্তির ভিত্তিতে আপনারা এগুলো করছেন? নরহরিবাবু বিরক্ত হয়ে বলে, দেখো বাবা, আমি অসুস্থ মানুষ, আমার হার্ট অপারেশন করতে হবে, ছেলেকে নিয়ে বিদেশ যাচ্ছি, আমার পৈতৃক সম্পত্তি বেচে বসতে টাকা পয়সা গুছিয়ে যাচ্ছি, এতে তোমাদের তো অসুবিধে হওয়ার কোনো কারণ নেই। দেখুন স্যার, আমাদের আপনাদের কোনো ব্যাপারেই অসুবিধে হওয়ার কারণ নেই, কিন্তু কথা হচ্ছে এটাই যে আজকে সারাদিন ধরে আপনার বড় ছেলে, বড় বৌমা এবং মেজো ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না? তারা তো ঘরেই। আচ্ছা, তারা যদি ঘরেই হবে, তাহলে আপনি পাঁচিলের বাইরে এত বড় তালা লাগিয়ে যাচ্ছেন কেন? নরহরিবাবু ঢোক গেলে। কুশলের চোখে মুখে তখনও ভয়ের ছিটে ফোটে মাত্র নেই। সে বলে, ওরা আছে তো, ওরা গেছে আমার বড় পিসির মেয়ের বিয়েতে। সকালেই তো রতনকা জিজ্ঞেস করছিল, আমি তো বলেছি। আচ্ছা ঠিক আছে, রতনবাবু ফোন করুন বিমলা দেবীকে। তোমরা এত কিছু কেন করছো? আমি কি একটু প্রাণ ভরে বাঁচতেও পারবো না? নিশ্চয়ই বাঁচতে পারবেন, কিন্তু তার জন্য যে শাস্তিটা আপনার ছেলের পাওয়া দরকার, সেটা ওকে পেতে দিন। বিমলার কাছে ফোন যেতেই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। না তো, আমার বড় মেয়ের বিয়ে এখন হবে কেন? সে তো হয়ে গিয়েছে বছর 5 আগে। বারে, আমার বড় মেয়ের ঘরে একটা ফুটফুটে মেয়ে হয়েছে। সে তো এখানে থাকে না, বোম্বেতে থাকে। কেন গো রতনদা, এত বছর পর খোঁজ করছো? না, তোরা ভালো আছিস কিনা? সে তো ভালো আছি, ওই তল্লাতে তো যাওয়া হয় না আর। দাদা সহ্য করতে পারে না একদম, ভাবে দাদার সম্পত্তিতে যদি আমি ভাগ বসাই। বাপের সম্পত্তি তো কয়েক কোটি টাকা দাদার নামেই করে দিয়ে গেছে। জানো তো, তোমাদের জামাইকে সে কথা বলি নে, বললে আমায় কেটে ফেলে দেবে। শুধু এটুকুই বলবে যে তোমার ভাগেরটুকু তুমি কেন নিলে না। তোমার জামাই দেবতা গো রতনদা, এই জীবনে বেঁচে গিয়েছি। বাপের বাড়ি কেন যাই না, কেন একমাত্র দাদার সাথে সম্পর্ক রাখি না, কিচ্ছু জিজ্ঞেস করে না। বোঝে হয়তো, তাই আমার ব্যথা জায়গায় আর ব্যথা দেয় না। কিন্তু তুমি হঠাৎ করে এত খোঁজ খবর নিচ্ছ কেন গো? কিছু না, ভালো থাকিস রে বোন। এই বলে রতন ফোনটা কেটে দেয়। নরহরিবাবু ততক্ষণে ঘেমে গিয়েছেন। কুশল পালাই ভাব করে পালাতে যাবে, ঠিক তখন, এই ধরো ওকে! দৌড়ে গিয়ে পলাশ কুশলকে ধরে, কিন্তু বেচারা ওর সাথে কি আর পেরে ওঠে? ক্লাবের ছেলেপেলে সাহায্য করার জন্য ছুটে আসে এবং আটক করে কুশলকে। কুশল বলে, আমি কিচ্ছু করিনি। ধরা পড়লে সবাই ওই রকমই বলে বাপধন। তুমি তোমার বর্তা বড় বৌদিকে খুন করলে আর মেজদাকে কুপালে, তো এখন এই লাগেজপত্রগুলো খুলে সেগুলো আবিষ্কার করি, তারপরে তো আসল জায়গায়। নরহরিবাবু চুপ করে বসে রয়েছেন। রতন বলে,
এগুলো কি হলো নরহরিদা? কেন করলে এসব? ভরা সংসার তোমার, তোমার ছেলে খুন করলো আর তুমি চুপচাপ। আমি খুন করিনি রতনকা, আমি সত্যি খুন করিনি। বিশেষ করে রতনকা, আমি মানছি আমি নেশা করে এসেছিলাম, আমার মাথা গরম হয়েছিল, আমি মার্ডার করতে চেয়েছিলাম, কিন্তু আমি করিনি। কারণ আমি দরজা খুলতেই বাবার কোলে শুয়ে পড়েছিলাম। এরপরে আমার কিছু মনে নেই। পুলিশ তখন হেসে বলে, রক্ত গরমে মানুষ কি করে টের পায় না। ভালো ভালো, এখন থানায় চলো, দুটো ডান্ডার বাড়ি খেলে সব মন্ডা মিঠাই পেট থেকে উগলে বেরিয়ে আসবে। ওকে কিছু করবেন না, বললেন নরহরিবাবু। ওর কোনো দোষ নেই। এগুলো আপনি কি বলছেন? এতগুলো মার্ডার। ব্যাগটা খোলার সাথে সাথেই লাশগুলো বেরিয়ে আসে। 3টে লাশেরই গলা কাটা, হাত পা টুকরো টুকরো করা, মুন্ডুটা অনেকগুলো প্লাস্টিকে মুড়ে তারপর বাঁধা। গাড়ির ড্রাইভার এতই ভয় পেয়েছে এবং ঘৃণা পেয়েছে যে হড়হড় করে বমি করে দিতে শুরু করে। নরহরিবাবু বললেন, আমার কুশল কিছু করেনি, ওকে ওকে ছেড়ে দাও তোমরা, যা করার আমি করেছি। কুশল চুপ করে তাকিয়ে থাকে ওর বাপের দিকে। আমি আর সহ্য করতে পারছিলাম না রে রতন। রোজকারের এই অশান্তি আমার আর ভালো লাগছিল না। কোন কুক্ষণে যে বড় বৌমাকে দেখতে গিয়ে বড় বৌমার মায়ের কাছে বলেছিলাম আমার পৈতৃক সম্পত্তির কথা, সেই থেকেই আমার জীবনে যত সমস্যা নেমে আসে। দিনরাত বড় বৌমার মা ফোন করতো আমায় আর জ্বালাতো, বারবার বলতো সম্পত্তির ভাগ করে দিতে। কিন্তু আমি এই বুড়ো মানুষ বৃদ্ধ বয়সে তো চাইনি আমার 3 ছেলে আলাদা হোক। এত সুন্দর বাড়ি করেছি, 3 জনের ঘর আলাদা আলাদা করেছি, সিঁড়ি পর্যন্ত করেছি 3 দিকে 3 জনের জন্য। এরপরেও আমার ভরা সংসারটাকে ভাঙার জন্য ওই মহিলা উঠে পড়ে লাগে। আমার বাড়িতে সে গতকাল রাতে এসেছিল। শুধু এসেছিলই না, আমার বড় বৌমা আর বড় ছেলের সাথে তুমুল ঝগড়া বাঁধিয়ে দিয়েছিল। তারপর রাত 12টা নাগাদ সে গাড়ি করে নিজের বাড়ি ফিরে যায়। ঠিক তখনই আমার কুশল এসে ঘরে ঢোকে। আমি দরজা খুলতেই দেখি কুশল বিড়বিড় করছে আর বলছে, সবকটাকে নিজের হাতে খুন করব। শালা আমার বাপকে খাটায়, বয়স হয়েছে তার প্রতিও কোনো সহানুভূতি নেই। আমাকে খেতে দিবি না, বাবাটাকেও দিবি না, সব কটাকে কুপিয়ে খুন করব। দেখব সম্পত্তি কোন ফুটোয় ঢোকাস তোরা। তখনই বুঝতে পারলাম আমি না মারলে আমার ছেলে খুন করবে, কিন্তু ও তো যুবক, ওর জীবনটা পড়ে আছে তো। তাই আপনি কি করলেন? তাই আমি চুপচাপ আমার মেজো ছেলের ঘরে ঢুকি। মেজো ছেলে অনেক রাত অবধি পড়ে, আমি জানি। পেছন ঘুরে পড়ছিল ও। আমি আঁশবটিটা দিয়ে গলাটা কুটো করে দিলাম। শব্দ পেয়ে বড় বৌমা ছুটে এলো ঘরে। প্রথমে ভেবেছিলাম মেজোটাকেই খুন করব, কারণ সবসময় মেজোটা আমার ছোটটাকে খুব বেশি জ্বালাতো। বড় ছেলে বড় বৌমা নয়, কিন্তু ওরা দেখে ফেলায় ওদেরকেও আর জ্যান্ত রাখতে পারলাম না। রক্তের ছিটে পড়েছিল সারা রাত ঘরে। রাত জেগে সেগুলো পরিষ্কার করেছি, কিন্তু বডিগুলো কি করব বুঝে উঠতে পারছিলাম না। তাই আপনি তখন আপনার বড় বৌমা, বড় ছেলে আর মেজো ছেলের দেহের টুকরোগুলো নিয়ে ফেলে দিয়ে আসলেন শ্মশানে। সেখানে কিছু শকুনে ছিঁড়ে খেলো। সেটাই ফেরার পথে ব্যাগের টপ টপ করে রক্ত দেখতে পেয়েছে রতন, কিন্তু সম্পূর্ণ দেহটাকে আপনি সাফা করতে পারলেন না, কারণ রতন সেটা দেখে ফেলেছে। এই তো? হ্যাঁ, বললেন নরহরি বাবু। কুশল বলে, বাবা তুমি এটা কি করলে? কেন করলে? আমি কি সত্যি ওদের মারতাম? আমি তো জানি ওদের মেরে আমি পার পাবো না। আর কেনই বা খুন করতে যাব বাবা? বাবা তোমার জন্য আমি বাড়িতে ফিরে আসতাম বারবার, আর তুমি আমার জন্য। কি করব বাবা, আমার যে স্নেহ বেশি তোর প্রতি। তুই আমার অকাল কুষ্মণ্ড যে, তোকে ফেলি কি করে বল? এই পৃথিবীতে তোকে আনতে চায়নি তোর মা, আমি চেয়েছিলাম একটা মেয়ে, কিন্তু তুই এলি। তুই আমাকে এমন যত্ন করে আগলে রাখতিস,
তোর মা যে নেই আমি বুঝতেই পারতাম না। ওই স্নেহে যে আমি ধন্য হয়েছিলাম রে বাবা। তাই তোর ওপরে কোনো আঁচ আসুক হে আমি চাইনি। আমার আর কি, আজ মরলে কাল দুদিন, তারপর তোকেই তো সব দেখতে হবে, ওদের সঙ্গে থাকতে হবে। বায়োলজিক্যালি ওরা তো তোর আগেই মরবে, কিন্তু তোকে যা হাড় জ্বালায় ওরা, আমি আর সহ্য করতে পারিনি রে বাবা। যতীনবাবুর নিজের চোখ থেকেই জল পড়ে এলো। রতনও চোখের জলটা মুছল, বলল, আমারও তো দুটো ছেলে নরহরিদা, জানি না কি করব। পাঁচু বলল, এখন থেকেই শিক্ষা নিতে হবে দাদা, দুই ছেলের মধ্যে কোনো রকম চোখামি করা যাবে না, বুঝলে, দুটোকে সমানভাবে দেখতে হবে। যা বলেছিস ভাই। পলাশ, খবর দে, ওনাকে ধরে নিয়ে যেতে হবে। স্যার, ওনার বয়স তো অনেক বেশি, প্রায় ৭৫-৮০ কাছাকাছি। ওনার আর শাস্তি আইনের চোখে সবই সমান। উনি আমাদের সিনিয়র সিটিজেন, সেই ক্ষেত্রে মার্ডারের জন্য আইনি শাস্তি হতে পারে। ভারতীয় ফৌজদারি আইনের বিচার করা হবে তার। ৩০২ ধারা হতে পারে ওনার। যদি কারো বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগ প্রমাণিত হয় তাহলে দোষী হবেই উনি। শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন আর জরিমানা। ৩০৪ও হতে পারে, যদি খুন ইচ্ছাকৃত না হয়, অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড হয়। সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড হবে, অথবা জরিমানা অথবা উভয়। আর একটা বিশেষ আইন আছে যেটা 2007-এ লাগু হয়েছিল। এর অধীনে সিনিয়র সিটিজেনের প্রতি যে কোনো হিংসা, অবহেলা, আঘাত করলে তা অপরাধ হিসাবে গণ্য হবে। তবে এটি হত্যার ক্ষেত্রে অতিরিক্ত শাস্তি আরোপ করে না। এখন দেখা যাক কি হবে। তোলো তোলো, মালটাকে তোলো। নরহরি বাবুকে জিপে তোলা হয়। কুশল তাকিয়ে রয়েছে তার বাবার দিকে। গাড়িটা গলির মোড়ের মাথার একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছায়। আজ বহু বছর পর রতনের দোকান বন্ধ, বন্ধ ওর ছোট ভাই পাঁচুর দোকানও। প্রত্যেকেই স্তব্ধ হয়ে গিয়েছে। পাড়ার এত সুন্দর একটা পরিবার এক রাতের ঝগড়ায় নিমেষেই শেষ হয়ে গেল। কুশলকে অকাল কুষ্মণ্ডই বলতো নরহরি বাবু। জন্মের জন্যে নিজেকেই বারবার অপরাধী বলতেন তিনি। আজ সেই সন্তানকে বাঁচানোর জন্য ছেলের করা পাপের বোঝা নিজের ঘাড়ে চাপিয়ে নিলেন। কুশল এসে কান্না করছে ওর মায়ের ছবির সামনে। বলছে, মা মা আমি অপরাধ করেছি। আমি আমি সত্যিই নিজে বাঁচতে চেয়েছিলাম মা। হ্যাঁ, খুনটা আমার হাতেই হয়েছে। তবে মেজদাকে খুন করে আমি বেরিয়ে গিয়েছিলাম। বড়দা বড় বৌদির ব্যাপারটা আমি জানতাম না। হয়তো আমাকে মার্ডার করতে দেখে ফেলে ওরা নিজেরাই বাবার কাছে গিয়েছিল। আর তখনই এর কি আমার কোনো শাস্তি হবে মা? আমি যে বাঁচতে চাই মা, সত্যি বাঁচতে চাই, কিন্তু বাবাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম। আমি একা হয়ে গেলাম। আমি মার্ডার করে বেরোনোর পরপরই আমার ঘরে আমার মাতাল বন্ধু ঢোকে। ও সবটা বলে দেবে বলেছিল। আমি ওকে টাকার লোভ দেখিয়েছি। বলেছি আমার বাবার পৈতৃক ভিটে বেচে কয়েক কোটি টাকা অ্যাকাউন্টে আছে। ও যদি মুখ বন্ধ রাখে তাহলে ওর পুরো পরিবারের দায়িত্বটা আমার। সেই দায়িত্ব থেকে আমি একেবারেই পিছুপা হটব না মা। ওর ছোট ছোট বাচ্চা আছে, ওর জোয়ান বউটা কি কান্না কেঁদেছিল আমি তো জানি। কিন্তু বাবা বাবা যেভাবে দোষ স্বীকার করলো, আমি যে আর আটকে রাখতে পারলাম না মা। এখন আমি যদি চিৎকার করে গিয়ে বলিও যে খুনগুলো আমি করেছি, আমি জানি বাবা বাবা আমায় ঠিক বাঁচাবে। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং
আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।